বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আবুল হাশেম, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়বস্তু হলো ভাইরাসের সংখ্যা বৃদ্ধি। ভাইরাসের সংখ্যা বৃদ্ধি বা জীবনচক্র দুইটা প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। প্রথমটি লাইটিক চক্র এবং দ্বিতীয়টি লাইসোজেনিক চক্র। আজকে আমি লাইসোজেনিক চক্রটি আলোচনা করব। লাইসোজেনিক চক্র কাকে বলে? যে প্রক্রিয়ায় ফাজ ভাইরাস পোষক ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করার পর ভাইরাল ডিএনএ সাথে ব্যাকটেরিয়া ডিএনএর সংযুক্তি হয় এবং ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে একত্রে প্রতিলিপন সৃষ্টি করে, কিন্তু পূর্ণাঙ্গ ভাইরাস রূপে বাইরে নির্গত হয় না। তাকে লাইসোজেনিক চক্র বলে। এই লাইসোজেনিক চক্রে যে ভাইরাসগুলো ব্যবহৃত হয় সেগুলো হলো ল্যামডাফাজ, P1M13। এই ভাইরাসগুলো লাইসোজেনিক চক্রটি সম্পন্ন করতে সাহায্য করে। তাহলে লাইসোজেনিক চক্রটি সম্পন্ন করতে আমাদের কয়েকটি ধাপ আলোচনা করতে হবে। প্রথমত, এটা হলো ইকোলাই ব্যাকটেরিয়া। ইকোলাই ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের উপরে ফাজ ভাইরাসটি সংযুক্তি হয় এবং ব্যাকটেরিয়ার একটি নির্দিষ্ট গ্রাহী স্থানে ভাইরাসটি স্পর্শক তন্তুর সাহায্যে সংযুক্তি ঘটে। যখন সংযুক্তি ঘটে তখন ভাইরাসের যে স্পর্শক তন্তুগুলো সংকুচিত হয়ে বেস প্লেটটি ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের সংস্পর্শে চলে আসে। তখন ভাইরাসের লেজ থেকে লাইসোজোম নামক এক ধরনের এনজাইম নিঃসরিত হয়, যা ব্যাকটেরিয়ার মিউকোপেপটাইড স্তরকে দ্রবীভূত করে একটি সূক্ষ্ম নালী বা ছিদ্র সৃষ্টি করে। এই প্রক্রিয়াকে বলা হয় ডিলিং প্রক্রিয়া। এই ছিদ্রের ভিতর দিয়ে বা সূক্ষ্ম নালীর মধ্যে দিয়ে ভাইরাসের যে ডিএনএটি পোষক দিয়ে প্রবেশ করে এবং ভাইরাসের যে ক্যাপসিড আবরণ বা শূন্য প্রোটিনটি বাইরে থেকে যায়। কোনো এক সময় এটা ধ্বংস হয়ে যায়। লাইসোজেনিক চক্রে যখন ভাইরাসটি পোষককে প্রবেশ করে তখন
পোষক যে ডিএনএটি থাকে তার সাথে একটা কি সম্পর্ক গড়ে ওঠে। লাইটিক চক্রের মাধ্যমে যে ভাইরাসের ডিএনএটি ব্যাকটেরিয়ার ডিএনএকে নিয়ন্ত্রণ নিয়ে নেয়, কিন্তু এক্ষেত্রে তা না। এক্ষেত্রে ভাইরাসের ডিএনএ এবং ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে একটা বন্ধুত্ব গড়ে ওঠে। ব্যাকটেরিয়ার ডিএনএর একটি নির্দিষ্ট জায়গায় নিউক্লিয়েজ এনজাইমের সহায়তায় একটা জায়গায় কেটে দেয় এবং এন্ট্রিগেজ এনজাইমের সহায়তায় ভাইরাসের কিছু অংশ ব্যাকটেরিয়া ডিএনএর সাথে সংযুক্ত ঘটে। তখন একটি নতুন জিনোম সৃষ্টি হয়। এই নতুন জিনোমটিকে বলা হয় প্রোফাজ। এই নতুন জিনোমটি যখন সৃষ্টি হয় তখন কি ব্যাকটেরিয়ার নিয়ন্ত্রণে চলে আসে। ব্যাকটেরিয়ার ভিতরে যে ডিএনএটি থাকে তখন ব্যাকটেরিয়ার ডিএনএটি তার নিয়ন্ত্রণ গ্রহণ করে। যেহেতু ব্যাকটেরিয়া দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশ বৃদ্ধি করে। যখন এখানে যে নতুন জিনোমটি সৃষ্টি হয়, এই নতুন জিনোমটি যখন দ্বিবিভাজন প্রক্রিয়ায় বিভক্ত হয় তখন দুইটি ভাগে বিভক্ত হয়ে যায় এবং কোষপ্রাচীর কোষ ঝিল্লি মাঝ বরাবর ভিতরের দিকে খাঁজের সৃষ্টি হয় এবং টার্গেট প্রেসারের মাধ্যমে দুটি অংশে বিভক্ত হয়ে যায়। তাহলে আমরা একটা থেকে দুটা ব্যাকটেরিয়ার সৃষ্টি হলো। এইটা হলো আমাদের লাইসোজেনিক চক্র। এখন এখান থেকে একটা থেকে দুটা, দুটার থেকে চারটা, চারটার থেকে আটটা, আটটার থেকে 16টা, 32টা, এইভাবে লাইসোজেনিক প্রক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়াটি কি সংখ্যা বৃদ্ধি করে। যখন নতুন যে জিনোমটা সৃষ্টি হয় তখন নতুন জিনোম থেকে ব্যাকটেরিয়ার সাথে সাথে ভাইরাসের যে ডিএনএটি সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে। এইভাবে লাইসোজেনিক প্রক্রিয়াটি সম্পূর্ণ ঘটে। এখানে কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে যতক্ষণ পর্যন্ত প্রক্রিয়াটা চলবে সেইভাবে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি ঘটবে, কিন্তু এরা বাইরে কোনো নির্গত ঘটে না। এখন লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্রের মধ্যে কিছু পার্থক্য সৃষ্টি হয়। লাইটিক চক্র যে প্রক্রিয়ায় ফাজ ভাইরাস ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করার পর সংখ্যা বৃদ্ধি করে এবং পোষক দেহ বিদীর্ণ বা লাইসিস ঘটিয়ে বাইরের দিকে নির্গত হয়, তাকে বলা হয় লাইটিক চক্র। লাইসোজেনিক চক্র যে প্রক্রিয়ায় ফাজ ভাইরাস ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করার পর ভাইরাল ডিএনএর সঙ্গে ব্যাকটেরিয়া ডিএনএর সংযুক্তি ঘটে এবং ব্যাকটেরিয়া ডিএনএর সঙ্গে প্রতিলিপন সৃষ্টি করে, কিন্তু পূর্ণাঙ্গ ভাইরাস রূপে বাইরে নির্গত হয় না, তাকে বলে লাইসোজেনিক চক্র। লাইটিক চক্রে ভাইরাসগুলো বাইরের দিকে চলে আসে, কিন্তু লাইসোজেনিক চক্রে ভাইরাসগুলো বাইরে নির্গত হয় না।
দ্বিতীয়, লাইটিক চক্রে কোনো প্রোফাজ বা কোনো নতুন জিনোম সৃষ্টি হয় না, কিন্তু লাইসোজেনিক চক্রে নতুন একটা জিনোম সৃষ্টি হয়, সেটাকে বলা হয় প্রোফাজ। 3 নম্বর, লাইটিক চক্রটি সাধারণত টি সিরিজভুক্ত যে সকল ভাইরাসগুলো থাকে, এই ভাইরাসগুলো লাইটিক চক্র সম্পন্ন করতে সহায়তা করে। T2, T4, T6 এই ভাইরাসগুলো লাইটিক চক্র সংগঠিত করতে সক্রিয় ভূমিকা পালন করে এবং ল্যামডা ফাজ, P1, M13 এই ভাইরাসগুলো ব্যাকটেরিয়া কোষে লাইসোজেনিক চক্র সম্পন্ন করতে সহায়তা করে। লাইটিক চক্র একবার সংগঠিত হলে অনেকগুলো অপত্য ভাইরাসের সৃষ্টি হয়। আর লাইসোজেনিক চক্রে ল্যামডা ফাজ, P1, M13 চক্রটি যদি একবার সংগঠিত হয়, তাহলে এখানে 2টি নতুন অপত্য ভাইরাসের সৃষ্টি হয়। তাহলে আমাদের লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্রবর্তী পার্থক্যগুলো আমরা বুঝতে পারব। প্রিয় শিক্ষার্থী, পূর্বে আমাদের লাইটিক চক্র এর আগে আলোচনা করা হয়েছিল। আজকে আমি লাইসোজেনিক চক্রটি সম্পূর্ণভাবে আলোচনা করলাম। তার সাথে সাথে লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্রের পার্থক্যটাও আলোচনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি অনলাইনে ক্লাসগুলো দেখো, তাহলে কিছুটা হলেও তোমরা উপকৃত হবে। সর্বশেষে সবারই মঙ্গল কামনা করে, সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে ভালো থেকো এই বলে আজকের ক্লাস এখানে শেষ করলাম। খোদা হাফেজ।